নানা মত ও ভিন্ন ভিন্ন ধর্মীয় রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য, ডক্টর ইউনূস। দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপ সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মডেল মেঘনার গ্রেফতারের পন্থা ঠিক ছিল না, বিশেষ ক্ষমতা আইন প্রয়োগও ঠিক হয়নি আসিফ নজরুল। আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পহেলা বৈশাখে বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রত্যেককে নিজ নিজ রীতি অনুযায়ী বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন। রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত সেনাবাহিনী প্রধান পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন তার সবই করা হবে বলেও জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও কারিগরি সহায়তায় রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে নির্মাণ করা হচ্ছে সম্প্রীতি ভবন। রোববার সকালে প্রধান উপদেষ্টা বৌদ্ধবিহারে গিয়ে ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে রাখা বক্তব্যে সেনাবাহিনী প্রধান আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে সম্প্রীতি ভবনের নির্মাণ কাজ শেষ করার আশা প্রকাশ করেন। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এদেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে, পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। উপস্থিত অভ্যাগতদের উদ্দেশ্যে রাখা বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। অতি প্রাচীনকাল থেকেই বাংলায় শিক্ষা দীক্ষার প্রসারে বৌদ্ধবিহারগুলো বিশেষ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলায় জন্ম নিয়ে অতীশ দীপঙ্কর সুদূর চীন দেশে বৌদ্ধ ধর্মের প্রসারে কাজ করেছেন বলেও জানান তিনি। শান্তি ও সম্প্রীতির যে বাণী গৌতম বুদ্ধ বলে গেছেন, বর্তমান সরকার তা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। বিশ্বে শান্তি বিরাজ করুক। বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে ভবন নির্মাণ করছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা এবং রেহানার ২ মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নেন। পরে আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আলাদা ৮টি অভিযোগপত্র দাখিল এবং পরে মামলা করে দুদক। মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে তিনি জানান, মেঘনার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তদন্তের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে লুট হওয়া অর্থ নিয়ে কী করা যায় তার করণীয় ঠিক করতে একটি রিভিউ কমিটি
করা হয়েছে। আসিফ নজরুল আরও বলেন, মেঘনা আলমের ঘটনায় সৌদি আরবের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না। জানান, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আগামী নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন কমিশন কার্যক্রম চালাচ্ছে। সৌদি আরবের শ্রমবাজারে পুরোপুরি উন্মুক্ত আছে। আইন মন্ত্রণালয় থেকে রাজনৈতিক হয়রানিমূলক ৭,১৬৪টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। নববর্ষ মানেই শাশ্বত বাঙালিয়ানার মহামিলন। তাই তো নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে চলছে মহা আয়োজন। ইতিমধ্যে বর্ষবরণের সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। এখন শুধু অপেক্ষা নতুন ভোরের। বাঙালির সর্বজনীন উৎসব নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। হঠাৎ করেই রমনা বটমূলে দুর্বৃত্তদের আক্রমণ। উদ্দেশ্য রমনা বটমূলের মহা আয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টি করে জানমালের ক্ষতি করা। কিন্তু দুর্বৃত্তদের সেই উদ্দেশ্য সফল হতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিনিট কয়েকের মধ্যেই শত্রুপক্ষকে ঘায়েল করে পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। রমনা বটমূলে পহেলা নববর্ষকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়াতে দেখা যায় এই চিত্র। ডিএমপি কমিশনার বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় নিরাপত্তা মহড়ায় অংশ নেয় সিসিটিসির বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট সহ ডিএমপির অন্যান্য ইউনিট। পরে ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আমরা 18,000 নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। অন্যদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বর্ষবরণকে ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে এবং তদন্তে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়, কোনো ধরনের আতশবাজি বা ফানুস ব্যবহার করা যাবে না। শোভাযাত্রায় অংশ নিতে ব্যবহার করতে হবে নির্দিষ্ট রাস্তা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ চৈত্র সংক্রান্তি, শেষ হচ্ছে বঙ্গাব্দ 1431। আগামীকাল বৈশাখ বরণের মধ্য দিয়ে শুরু হবে বাংলা নতুন বছর 1432। রাজধানীতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে চলতি বছরকে। চারুকলা অনুষদের আয়োজনে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হবে বকুলতলায় বেলা 3টায়। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ বেলা 2টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হবে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নানান রূপে উদযাপিত হবে সংক্রান্তি। দেশের অনেক এলাকায় চড়ক ও নীলপূজার আয়োজন হবে, বসবে গ্রামীণ মেলা। ব্যবসায়ীরাও তাদের পুরনো দেনা পাওনার হিসাব মেটাবেন। আজ আয়োজিত হবে হালখাতা। একসময় পহেলা বৈশাখ মানেই ছিল নতুন বছরের নতুন শুরু, শুধু ক্যালেন্ডারে নয়, বাঙালি ব্যবসায়ীদের খাতায় কলমেও। হালখাতা একটি প্রথা ও ঐতিহ্য, যেখানে পুরনো বছরের দেনা পাওনা মিটিয়ে নতুন সম্পর্কের সূচনা হতো মিষ্টি মুখে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আর প্রযুক্তির উৎকর্ষতায় ক্রমশই গুরুত্ব হারাচ্ছে বাঙালির ঐতিহ্যের হালখাতা। তারপরও দেশের বিভিন্ন জায়গায় কিছু ব্যবসায়ী এখনও এই প্রথাকে বাঁচিয়ে রেখেছেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট।
পয়লা বৈশাখ নতুন বছরের আগমন। এক সময় পয়লা বৈশাখ মানে বাঙালি ব্যবসায়ীদের কাছে ছিল নতুন বছরের নতুন করে হিসাব শুরুর দিন। হালখাতা নামে পরিচিত এই প্রথা ছিল পুরনো বছরের যাবতীয় হিসেব নিকেশ মিটিয়ে নতুন করে ক্রেতা এবং বিক্রেতার পথ চলার প্রতীক। লাল শালুতে মোড়ানো একটি নতুন খাতা, পুরনো হিসাবের শেষ টান নতুন বছরের নতুন হিসাব শুরু। এটি শুধু একটি খাতা নয়, ব্যবসায়ী ও ক্রেতার মাঝে সম্পর্ক পুনর্গঠনেরও প্রতীক। যতদিন ব্যবসা থাকবে ততদিন এটা প্রচলিত, এটা থাকবে। আমি আশা করি এটা মানে কি আমরা করে যাচ্ছি, আমাদের পরবর্তীতে আমাদের জেনারেশন আসবে, ওরা করে যাবে। হালখাতার এটা জোয়ার ছিল, মানুষের একটা উৎসাহ ছিল, সে তুলনায় এখন একটু কম, তবে আছে, এখনো চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় অনলাইন লেনদেন জনপ্রিয় হতে থাকায় ধীরে ধীরে কমছে হালখাতার গুরুত্ব। তারপরও গুটি কয়েক দোকান এখনও সেই ঐতিহ্য হালখাতার রেওয়াজ চালু রেখেছে। ইংরেজি মাস হিসাবে করাতে অনেক ক্ষেত্রে যে জৌলুস আগে শতভাগ ছিল সেটি অনেকাংশে কমে গিয়েছে। তারপরও আমরা এটাকে ঐতিহ্য হিসেবে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করছি। নববর্ষের যে খাতাগুলো হালখাতাগুলো হতো বর্তমানে একবারেই কমে গেছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এখানে আপনার একটা ডিজাইন করে কম্পিউটার থেকে ডিজাইন করে এটা অনলাইনে পৌঁছে করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছে। এখন আর প্রিন্ট করছে না, মেশিনে ছাপাচ্ছে। সময় বদলাচ্ছে, তাই বদলাচ্ছে রীতিও। কিন্তু পুরনো যতই জীর্ণ হোক না কেন, তাকে নিয়েই তো নতুনের যাত্রা। হালখাতা হয়তো আজ আর ততটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু বাঙালির স্মৃতিতে তার জায়গা আজও অমলিন। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ। বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন জরুরি বলে মনে করছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাই। এবার মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের বাজেটে বৈষম্যহীন কর ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই ও সমকাল আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, কর দিতে সক্ষম এমন সবাইকে করের আওতায় আনা হবে। রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। রিটার্ন দাখিল ও কর আদায় সহজ করতে পুরো সিস্টেম অটোমেশনের পাশাপাশি অ্যাপস তৈরি করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পুরো ট্যাক্স সিস্টেম হতে হবে সহজ ও কর কাঠামো হতে হবে বিনিয়োগ বান্ধব। অনুষ্ঠানে ডিসিসিআই এর পক্ষ থেকে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করার দাবি জানানো হয়। আমাদের 1 কোটি 14 লাখ ট্যাক্সপেয়ার আছে। আমাদের সেই 1 কোটি 14 লাখ ট্যাক্সপেয়ারের মধ্যে মাত্র 45 লাখের মতো রিটার্ন দেয়। এর মধ্যে 2/3 রিটার্ন দেয় জিরো রিটার্ন, যাদের কোনো ইনকাম, ট্যাক্সেবল ইনকাম নাই। আবার 45 লাখ রিটার্ন দেয়, 80 লাখ রিটার্ন দেয় না। যারা রিটার্ন দেয় না তাদেরকে আমরা ওইভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে পারি না। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে আমরা অনেক জায়গায় এবার কম্পালসারি করেছি। আগামী বছর থেকে সম্পূর্ণ সবার জন্য কম্পালসারি হবে, অর্থাৎ আমরা পেপার রিটার্ন নিব না। চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম। গ্রামটির কোনো নাম নেই, সারা বছর এই গ্রামের দেখাও মেলে না। এ যেন এক রূপকথার গল্প। তবে বাস্তবেই এমন একটি গ্রাম রয়েছে সুনামগঞ্জের দেখার হাওরে। বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক কৃষানি মাত্র কয়েক মাসের জন্য এখানে সংসার পাতেন, আর এই ঐতিহ্য চলে আসছে প্রায় 200 বছর ধরে। সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের দেখার হাওরের বিচিত্র দৃশ্য মায়ায় বাঁধবে যে কাউকেই। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, তার মাঝে ছোট্ট একটি গ্রাম, নাম নেই, সারা বছর দেখাও মেলে না, অথচ এই গ্রামে রয়েছে 200 বছরের ঐতিহ্য।
দেশে যখন বোরো ধানের আবাদ শুরু হয় শুধুমাত্র তখনই সুনামগঞ্জের এই হাওরে গ্রামটি তৈরি হয়। অস্থায়ী এই গ্রামে আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও ছেলে মেয়ে থেকে বাড়ির গৃহপালিত পশু নিয়ে পুরোদমে সংসার পাতেন কৃষক কিষানীরা। বাধা হয় না প্রচণ্ড শীত কিংবা ঝড় বন্যা। আমরা কাতি মাসও আই গড় দুয়ার বান্ধি আইয়া গৃহস্থ করি, বৈশাখে খাটা মারা শেষে আমরা গৃহস্থী তোলার পরে আমরা বাড়িতে ইতে লইয়া যাই। গ্রামের বাসিন্দারা জানান কয়েক পুরুষ ধরে এভাবে অন্য উপজেলা থেকে এসে ফসল চাষ করেন, আর সারা বছর পরিবার নিয়ে একটু ভালো থাকতেই তাদের এমন আয়োজন। ধর্মবর্ণ ভুলে এখানকার বাসিন্দারা সুখ দুঃখ ভাগাভাগি করেই টিকে আছেন। হিন্দু মুসলমান মিলা থাকি আর আজকে তো বছর ধরে আমরা কোনো ঝগড়া করি না। সারা বছর আমরা বাচ্চারা লইয়া হাসি মুখে থাকতে পারি, এর লাগে আমরা কষ্ট করি। দেখার হাওরের কাস্টডাঙ্গা বিলে কলাবাড়ির এই অস্থায়ী গ্রামটি বেশ সাড়া ফেলেছে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন ব্যতিক্রমী এই গ্রামটি দেখতে। এনটিভি নিউজ ডেস্ক। এবার ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। নারী ক্রিকেটের খবর। বিশ্বকাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে খেলা শুরু হবে বিকেল 3টায়। 6 দলের টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ফেভারিট হয়েই নামবেন রাবেয়ারা। দুই দলের শক্তিমত্তা ও পরিসংখ্যানেও এগিয়ে লাল সবুজের প্রতিনিধিরা। আইরিশ মেয়েদের বিপক্ষে ফল হওয়া 7টি ওয়ানডের 6টি জিতেছে বাংলাদেশ। একমাত্র হারটি এক যুগের বেশি সময় আগের। এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের অবস্থা আরও শক্ত হবে বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জেতায় এখন দ্বিতীয় স্থানে আছেন জ্যোতিরা। ঢাকা লিগের শেষ রাউন্ডের খেলায় অগ্রণী ব্যাংকের দেয়া 307 রানের লক্ষ্যে ব্যাট করছে লিজেন্ড অফ রূপগঞ্জ। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 82 রান। শরীফুলদের প্রথম সফলতা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 20 ওভার পর্যন্ত। উদ্বোধনী জুটিতে 2 ব্যাটার মিলে গড়েন 105 রানের জুটি। 67 বলে অর্ধশতক করে সাজঘরে ফেরেন ইমরানুজ্জামান। 13 রানের জন্য শতক পাননি সাদমান ইসলাম। প্রথম উইকেটে নেমে অর্ধশতকের দেখা পেয়েছেন অমিত হাসান। তিনি আউট হয়েছেন 59 রানে। শেষ পর্যন্ত 306 রানের লক্ষ্য দাঁড় করায় অগ্রণী ব্যাংক। জবাবে ব্যাট করছে রূপগঞ্জ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থান করছে লিজেন্ড অফ রূপগঞ্জ। অগ্রণী ব্যাংকের অবস্থান 5-এ। দিনের অন্য 2 ম্যাচে লড়ছে ধানমন্ডি পারটেক্স ও গাজী গ্রুপ ব্রাদার্স ইউনিয়ন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নানা মত ও ভিন্ন ভিন্ন ধর্মীয় রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। ডক্টর ইউনূস। দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। মডেল মেঘনার গ্রেফতারের পন্থা ঠিক ছিল না, বিশেষ ক্ষমতা আইন প্রয়োগও ঠিক হয়নি আসিফ নজরুল। দর্শক, এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।